প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে কথা বলবো হৃদরোগের ঝুঁকি বিষয়ে। বিশ্বব্যাপী হৃদরোগ এখন প্রধান মৃত্যুর একটি প্রধান কারণ, এবং আমরা একটা সময় জানতাম যে আসলে হৃদরোগের ঝুঁকি বাড়ে বয়সের সাথে সাথে, অর্থাৎ একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষ তিনি তার যত বয়স বাড়তে থাকে তার হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে অনেক ইয়াং অ্যাডাল্টস তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং হৃদরোগজনিত কারণে তারা অকালে মৃত্যুবরণ করছেন। এই বিষয়টি কিন্তু বিশেষজ্ঞদেরকে ভাবিয়ে তুলছে, এবং হৃদরোগ শুধুমাত্র বাংলাদেশে নয়, গ্লোবাল বার্ডেন হিসেবে যদি বলি সেটা একটা অন্যতম প্রধান আমাদের মাথা ব্যথার কারণ। তো আসলে আমাদের প্রয়োজন হৃদরোগকে প্রতিরোধ করা, এবং প্রতিরোধ করতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে হৃদরোগ প্রতিরোধের উপায়গুলো কি কি আছে, এবং আর্লি ডিটেকশন বা স্ক্রিনিং এর মাধ্যমে কিভাবে হৃদরোগ জনিত যে জটিলতা সেগুলোকে নিরাময় করা যায় সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আজকের পর্বে আমরা সেই বিষয়গুলোই আলোকপাত করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, যেটা বলছিলাম যে হৃদরোগ এখন একটা গ্লোবাল বার্ডেন, এবং আমরা বাংলাদেশেও এখন দেখি যে নন কমিউনিকেবল যে রোগগুলো আছে এর মধ্যে হৃদরোগ অন্যতম। প্রধান যেই 10টা এনসিডি চিন্তা করলে হৃদরোগ নিঃসন্দেহে উপরের দিকেই থাকবে। তো এই যে বাংলাদেশে অ্যালার্মিং হারে হৃদরোগ বেড়ে যাচ্ছে, এর পিছনে কারণ কি কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। বর্তমানে এটা আপনি প্রথমেই শুরুতে সুন্দর করে বলেছেন যে আগেকার দিনে ধারণা করা হতো যে হৃদরোগ একটা বয়স্কদের রোগ বা বয়সের সাথে সাথে হয়, কিন্তু এখন আমরা ইদানিং খেয়াল করছি, ইদানিং না বেশ কিছু বছর থেকে আমরা খেয়াল করছি যে ইয়াং জেনারেশনরা এবং 30-40s এই সমস্ত লোকজনও হৃদরোগে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ তাদের অকাল মৃত্যু হচ্ছে, এবং কেউ কেউ তাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং এই জাতীয় জটিলতা নিয়ে আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। এটা খুবই অ্যালার্মিং, এবং এটা আমি প্রথমে বলবো যে আমাদের বর্তমানে যে সমাজ ব্যবস্থায় আগেকার দিনে মানুষের যেভাবে জীবনযাপন করতো, এখন কিন্তু মানুষের স্ট্রেস অনেক স্ট্রেস বেশি, এবং স্ট্রেস রিলেটেড অনেক অসুখ বিসুখও এখন আমাদের আরও বেড়েছে। এবং এই সমস্ত অসুখ বিসুখ বাড়ার কারণ হিসেবে আমি মনে করি যে আমাদের খাদ্যাভ্যাসের অনেক পরিবর্তন হয়েছে। আপনার ইয়াং জেনারেশন এখন স্বাস্থ্যকর খাবার আমরা অনেক সময় খেতে পারি না, সেই সমস্ত কারণে স্ট্রেসের কারণে হৃদরোগ বাড়ে। এছাড়াও হৃদরোগের যেগুলো কমন কজ সারা সময় ধরে চলছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এছাড়াও আরেকটা বড় কারণ আছে জেনেটিক। এটা কিন্তু আমরা অনেকে জানি না, এখনও প্রায় 6000 জেনেটিক ডিজিজ আইডেন্টিফাইড হয়েছে। এর বাইরেও আর বহু নন আইডেন্টিফাইড আছে। আমরা বহু রোগী দেখি যাদের খুব অল্প বয়সে হয়, এবং তাদের যখনই আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই, হয় বাবা বা ভাই কেউ একজন অকাল মৃত্যু হয়েছে, মানে পরিবারে সেই হিস্ট্রিটা আছে, তার ক্ষেত্রে তিনি ঝুঁকিপূর্ণ গ্রুপে আছেন, যার পরিবারে বাবা অথবা মায়ের হৃদরোগ আছে। অবশ্যই। এবং আমি আমার উপদেশ হবে যাদের পরিবারে এরকম হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের অবশ্যই স্ক্রিনিং করা উচিত। স্ক্রিনিং নিয়ে আমরা ডিটেল কথা বলবো যে কিভাবে স্ক্রিনিং করা যায় বা কারা স্ক্রিনিং করবে। তা আপনি অলরেডি ঝুঁকিগুলো সম্পর্কে বললেন, তো আমি যদি আসলে প্রতিরোধের উপায় খুঁজতে যাই সেক্ষেত্রে উঠে আসবে এই কথাগুলোই যে আমাদের এই যে ঝুঁকি বা যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে পরিবর্তন করা। আমরা যদি বলি যে আপনি যেটাকে মেনশন করলেন যে আমাদের জীবনযাত্রার মানে একটা পরিবর্তন এসেছে। আজকে থেকে 30 বছর আগেও আমাদের লাইফস্টাইল যেমন ছিল, এখন আমাদের জীবনযাপনটা তেমন নয় বলে আপনি মনে করেন? তো খাদ্যাভ্যাস, প্রথমেই আসলে খাদ্যাভ্যাসের কথাটাই আসবে। আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের খাদ্যাভ্যাস। তো আসলে হৃদরোগকে প্রতিরোধ করতে বা আমাদের হার্টকে ভালো রাখতে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া প্রয়োজন? যেমন আজ থেকে আমার ছোটবেলার কথা যদি আমরা বলি, যে ফাস্ট ফুড বলতে যে ধরনের খাবার এখন অ্যাভেলেবেল বা আমরা হরহামেশাই খেয়ে থাকি, এ ধরনের খাবার কিন্তু আগে খুব বেশি ছিল না। আমরা স্বাভাবিক খাবার গ্রহণ করতাম। এখন এটা একটা প্রবণতা ইয়াং জেনারেশনের মধ্যে এবং যে কোনো মানুষের মধ্যে সহজলভ্যতা এবং সহজভাবে এইটার প্রাপ্তি, এটা একটা কারণ। ফাস্টফুড একটা বিরাট কারণ, এবং অলসতা। এবং আগেকার দিনের মানুষ কিন্তু কর্মঠ ছিল, তারা কাজ করতেন, তাদের কায়িক পরিশ্রম হতো। এখন কিন্তু
যেমন আমি যদি বলে থাকি যে মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ টাইম স্পেন্ড করি, আমরা কিন্তু খাই, যখন খিদা লাগে তখন কিন্তু মানুষ কিন্তু খায় এবং একটা ফুড ইনটেক হয়, সেই পরিমাণ কিন্তু বার্ন হয় না। বসে বসে আমরা সোশ্যাল মিডিয়া বা বসে আমরা লেজি টাইম স্পেন্ড করি। বা আমাদের অফিসের যে কাজগুলো সেটাও দেখা যায় যে ডেস্ক ওয়ার্ক, অর্থাৎ আমাদের সেডেন্টারি লাইফস্টাইল একটা অন্যতম কারণ। তো খাদ্যাভ্যাসের প্রসঙ্গে বিশেষ করে কোন খাবারগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায়? খাবারের মধ্যে প্রথম রেড মিট আপনার বলতে হবে, যেমন গরুর মাংস, খাসির মাংস বা যে কোনো ধরনের কোলেস্ট্রল রিচ মিট। তারপরে আপনি যদি মাছের মধ্যে চিংড়ি মাছের কথা বলেন, অথবা যে কোনো তেল চর্বি জাতীয় খাবার, ট্রান্সফ্যাট জাতীয় খাবার, হ্যাঁ এই জাতীয় খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে অবশ্যই শরীরে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে এবং তার সাথে যদি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকে। আরেকটা কারণ এখানে বলা উচিত, সেটা হচ্ছে আমরা আগে এটা আমাদের দেশে এত খেয়াল করা হতো না, হাইপোথাইরয়েডিজম। এটা কিন্তু খুবই কমন। আমি আমাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে যখন কাজ করেছি তখন এই টেস্টটা একটু ব্যয়বহুল বলে এটা আমরা অনেক সময় করা হতো না, কিন্তু থাইরয়েড ফাংশন করে দেখেছি যে প্রায় 1/3 অফ দি পেশেন্ট ইয়াং জেনারেশনের মধ্যে এরা কিন্তু হাইপোথাইরয়েড, এবং এটা কিন্তু অনেকে জানেই না, হয়তো হার্ট অ্যাটাক করার পরে সে জানতে পেরেছে তার হাইপোথাইরয়েড। আমরা হাইপোথাইরয়েড যে রোগীরা আছেন তারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। হ্যাঁ, হাইপোথাইরয়েড এবং ডায়াবেটিস সেম একইভাবে রেসপন্সিবল। আচ্ছা, একইভাবে রেসপন্সিবল। মানে যদি ডায়াবেটিস আনকন্ট্রোলড থাকে সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি আসলে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তখন তো আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি, রক্তে চর্বি জমে যায়, সেটা ত্বরান্বিত চর্বি জমে যায়। এবং সেটা তো শুধু হৃদরোগ না, আমাদের শরীরে যত জায়গায় রক্ত প্রবাহ হয়, সেটা ব্রেইন স্ট্রোক থেকে শুরু করে, কিডনি ডিজিজ থেকে শুরু করে, চোখের অসুখ থেকে শুরু করে, শরীরের পায়ের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সমস্ত জায়গায় কিন্তু আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস মানে রক্ত প্রবাহে অসুবিধা তৈরি করে। সেক্ষেত্রে তো আসলে আমরা জানি যে আমাদের যে মেজর যে 5টা টার্গেট অর্গান থাকে, যাদের যাদের হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে বা ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল থাকে, তো টার্গেট অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়। জি, টার্গেট অর্গান বলতে আপনি যেগুলো বলেছেন যে ব্রেন, আপনার হার্ট, লাংস, কিডনি এবং লিভার, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং হার্টে অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হলে মানুষ কিছুটা সময় পায়, চিকিৎসার সময় পায়, কিন্তু হার্ট এমন একটা অর্গান যেটা অ্যাটাক হলে এখনো 1/3 মানুষ হার্ট অ্যাটাকের পরে তারা কিন্তু হসপিটাল পর্যন্ত রিচ করতে পারে না এবং তাদের মৃত্যু হয়। সে কারণে হার্ট দ্রুত নষ্ট হয়ে যায়, হতে থাকে। হার্ট অ্যাটাকের পরে খুব বেশি হলে 30 to 40 মিনিটস একটা, তার ভিতরে যদি মায়োকার্ডিয়াল রিভাস্কুলারাইজেশন করা যায়, যেটা উন্নত বিশ্বে বহু আগে থেকে চালু আছে। আমি উন্নত বিশ্বে আমরা দেখেছি যে তারা বলে 2 ঘন্টা হার্ট অ্যাটাকের পরে উইদিন 2 আওয়ার্স গোল্ডেন আওয়ার বলা হয়। আমাদের দেশে কিন্তু এটা বর্তমানে কিছু কিছু হসপিটাল এবং মানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে, সুযোগ সুবিধা উন্নত হওয়ার কারণে রিসাসিটেশনটা এবং প্রাইমারি পিসিআই এটা কিন্তু আমাদের দেশে এখন ঢাকায় বিভিন্ন হসপিটালে হচ্ছে, এবং এই সমস্ত সুযোগ সুবিধা আগে ছিল না। এটা সুতরাং আমার পরামর্শ হবে, যদি হৃদরোগ বা হৃদরোগের সাইন সিমটমস যেগুলো আমরা বলে থাকি, বুকের ব্যথা হওয়া, ঘাম হওয়া, যদি একটা মানুষ বুঝতে পারে যে তার হার্টের বাম দিকে ব্যথা হচ্ছে, বুকের বাম দিকে ব্যথা হচ্ছে, ঘেমে যাচ্ছে, খারাপ লাগছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে আসা উচিত। এই দ্রুত হাসপাতালে আসাটা তার কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক কমাতে পারে। মানে ওই মুহূর্তে যদি পদক্ষেপটা নেওয়া হয়, যে প্রাইমারি পিসিআই আপনি বললেন, সেই মুহূর্তে মানে টাইম সেনসিটিভ একটা ব্যাপার, যে তিনি কত দ্রুত হাসপাতালে পৌঁছাচ্ছেন এবং হাসপাতালে পৌঁছানোর পরে তাকে ইন্টারভেনশনটা কত দ্রুত দেয়া হচ্ছে। আচ্ছা, আপনি শারীরিক পরিশ্রমের কথা বলছেন যে আমাদের কায়িক পরিশ্রম করা হয় না, তো আসলে আমাদের হার্টকে ভালো রাখার জন্য আমাদের ঠিক মানে কেমন ধরনের এক্সারসাইজ আমাদের ডেইলি লাইফস্টাইলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন? এটা আমরা আজকাল ইয়াং জেনারেশনের ভিতরে আমি সবসময় খেয়াল করছি, অনেকে যেমন জিম করে, এটা কোনো খারাপ কিছু না, আপনি করতে পারেন, বাট নর্মাল মানুষ যারা জিম করে না তাদের জন্য আমার উপদেশ হবে প্রতিদিন অন্তত 40 মিনিট লম্বা কদমে হাঁটা। মানে যে হাঁটাটা মানে জাস্ট লেজি হাঁটা না, যেটাতে আপনার একটু ঘাম হবে, এই হাঁটাটা আপনাকে নিজের স্বাস্থ্যের জন্য, আপনার যতই বিজি লাইফ শিডিউল থাকুক, আপনি সকালে পারলে সকালে, সবচেয়ে ভালো আমরা বলি আসর থেকে মাগরিব, এই টাইমটা সবচেয়ে ভালো, কিন্তু কর্মব্যস্ততার কারণে সবাই পারে না। আমি বলবো যে ডিনারের আগে অথবা সকালবেলা ব্রেকফাস্টের আগে যদি পারে
অবশ্যই মানে প্রতিদিন আমাদের হার্ট রেট বাড়বে, মানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি হবে, এমন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আপনি বলছেন, যে শরীরে ঘাম হবে, সেটা আসলে সপ্তাহে কত মিনিট বা এই ধরনের কি কোনো রিকমেন্ডেশন আছে? আমার রিকমেন্ডেশন প্রতিদিন আচ্ছা, প্রতিদিন হাঁটতে হবে। একদম যদি 2-1 দিন বাদ আমাদের যায় সাথে কোনো ফোনে অসুবিধা একজন নেই। দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আচ্ছা। আছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাকওয়াত হোসেন, বাড়ি জয়পুরহাট ডিস্ট্রিক্ট। জি, আপনার সমস্যাটি আমাদেরকে বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার শ্বাসের সমস্যা, বয়স 48 থেকে 50। আমি ওষুধ খাই, অ্যাভাস্টেন ডক্টর দিয়েছেন, অলমিসেন 40, এবং প্রেশার আছে, হাই প্রেশার আছে। 1-2 দিন ওষুধ না খেলে আমার প্রেশার হয়ে যায় 200 বা নিচে 110-20। আচ্ছা, আপনি কি জানতে চাচ্ছেন? দর্শক, আপনার প্রশ্নটি কি? আপনার প্রশ্নটি আমাদেরকে স্পেসিফিক ভাবে করুন। আমার প্রশ্ন হচ্ছে, শ্বাসের সমস্যা, আমি ওষুধগুলা খাই, আমার কোনো উন্নতি হচ্ছে না, এজন্য আমি ফোন করলাম। আচ্ছা স্যার, এর উপায়টা কি? আমার কাছে আচ্ছা, আমি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ওনার কথা শুনে যা বুঝতে পারলাম, উনি ওনার চর্বির পরিমাণ রক্তে বেশি, এবং উনি এই জন্য অ্যাট্রোভাস্টাটিন উনি খান, এবং উনি এটা না খেলেই কিন্তু ওনার প্রেশার বেড়ে যায়, উনি এই কথাটা বলেছেন। রক্তে চর্বির পরিমাণ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে অবশ্যই প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং অবশ্যই আমার পরামর্শ হবে আপনার প্রতি, আপনি অবশ্যই আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনার কাছাকাছি যে চিকিৎসক আছে, যাকে আপনি রিচ করতে পারছেন, অবশ্যই পারলে একজন হৃদরোগ বিশেষজ্ঞর কাছে যে আপনি আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবেন, এবং আপনার কোলেস্ট্রলটা প্রতি 3 মাসের অন্তর অন্তর করতে পারলে ভালো, না হলে অন্তত 6 মাসে একবার করে কোলেস্ট্রলটা করে আপনি আপনার কোলেস্ট্রলটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখেন, আপনার প্রেশার কিন্তু অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে থাকবে, এবং আপনার সাথে সাথে আপনার যে ডাক্তার যে প্রেশার ওষুধ দেবে, সেটা আপনি নিয়মিত খাবেন। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, এখন একটা বিষয়, যে এই দর্শকের ফোনের প্রসঙ্গ ধরেই বলি, যে হাইপার লিপিডেমিয়া আমাদের দেশে খুব কমন একটা বিষয়, এবং আমাদের মানে রক্তে যখন চর্বির পরিমাণটা বেড়ে যায়, সেটাও কিন্তু একটা সাইলেন্ট ব্যাপার। অনেক সময় কিন্তু আমরা জানিও না যে আমার লিপিড প্রোফাইলটা কেমন আছে, এবং হাইপার লিপিডেমিয়া ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর হৃদরোগের ক্ষেত্রে। এই বিষয়ে স্যার কি বলবেন? হ্যাঁ, সেজন্য আমরা বলে থাকি যে, প্রথমে আমি আমার কথা শুরুতে যেটা বলেছিলাম, যে স্ক্রিনিং আসলে বয়স 40-এর হওয়ার পর থেকে, এটা আজকাল অনেক হসপিটাল দেখবেন এক্সিকিউটিভ স্ক্রিনিং বা বিভিন্ন রকম স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছে। আমি মনে করি এই স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু খুবই ভালো, এটা প্রিভেনশন। মানে আমাদের আসলে একটা রোগ হয়ে সেটা চিকিৎসা করার যে সাফারিংটা হয়, সেটার চেয়ে যদি আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে সেটা বোধহয় কস্ট ইফেক্টিভ এবং রোগীর জন্য ভালো হয়। সেটার জন্য প্রয়োজন হচ্ছে এই প্রিভেনশনের জন্য তাকে রেগুলার চেক আপ করতে হবে। হার্টের জন্য স্পেসিফিক তাকে তার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড সুগার। অনেক সময় আমি দেখেছি অনেক রোগীরা শুধু আরবিএস করে নিয়ে আসে, আসলে আরবিএস আসলে কোনো কিছু কনফার্মেটরি না। তার গড় সুগারটা করতে হবে, হিমোগ্লোবিন A1C, ফাস্টিং এবং আফটার ব্রেকফাস্ট, লিপিড প্রোফাইল, কিডনি ফাংশনস, লিভারের বেসিক যে HGPT আমরা বলে থাকি, বেসিক লিভার ফাংশন, এই কয়েকটা টেস্ট করলে, এবং একটা ইসিজি, কখনো কখনো যদি তার হৃদরোগ বা তার ফ্যামিলিতে হৃদরোগ থাকে, বা তার কখনো যদি ডিসকমফোর্ট হয়ে থাকে, হ্যাঁ, তাইলে অবশ্যই এই টেস্টগুলো অন্তত 6 মাস পর পর আফটার 40 করা উচিত, যে কোনো মানুষকে নিরাপদ থাকার যাদের জন্য। ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই তারা ঝুঁকিতে আছেন হৃদরোগের বলে আপনারা মনে করেন। স্যার, আপনি শুরুতে স্ট্রেসের কথা বলছিলেন, যে আমাদের এখন আসলে যে ধরনের জীবন ধারণ, আমরা প্রতিনিয়ত ছুটে চলছি, আমাদের কাজের ব্যস্ততা অনেক, পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের বিনোদন বা সুস্থ বিনোদন বলতে যেটা বোঝায়, আমাদের আউটডোর অ্যাক্টিভিটি খুব কম। বিনোদন বলতে ঢাকা শহরবাসী আসলে বুঝে যে রেস্টুরেন্টে খেতে যাওয়া, থার্সডে নাইট বলেন অথবা যে কোনো ওকেশনে। তো আসলে স্ট্রেস ম্যানেজমেন্টটা তাহলে কিভাবে হবে? স্ট্রেস ম্যানেজমেন্ট, আসলে লাইফটা তো আপনার, বাঁচতে চান আপনি, আপনাকে আমার এক শিক্ষক একবার আমাকে বলেছিলেন যে সময় কিন্তু সবার জন্য 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আপনাকে ভাগ করে নিতে হবে আপনি কতটুকু সময় আপনার নিজের হেলথের জন্য দিবেন, কতটুকু কাজের জন্য, কতটুকু ফ্যামিলিকে। এইটাকে ভাগ করে যে এই ম্যানেজমেন্টটা ভালো করতে পারবে, সে তার স্ট্রেস ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স। আমরা একটি ছোট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি ডক্টর সিফাত রহমান। প্রিয় দর্শক, কথা হচ্ছে হৃদরোগের কারণ, ঝুঁকি এবং এর প্রতিরোধ বিষয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে স্মোকিং কজেস ডেথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এরকম অনেক ধরনের তত্ত্ব কথাই আমরা জানি, কিন্তু আদতে বাস্তবে দেখতে গেলে আমরা অসংখ্য স্মোকার আমাদের আশেপাশে দেখতে পাই। তো এই যে স্মোকিং একটা হ্যাবিট যুগের পর যুগ ধরে চলে আসছে, এটা আসলে হৃদযন্ত্রের উপরে কিভাবে প্রভাব ফেলে? স্মোকিং, আপনি ঠিকই বলেছেন যে স্মোকিং অবশ্যই একটা বড় ফ্যাক্টর হৃদরোগ। এবং আমরা অনেক রোগী এরকম দেখেছি যে যাদের কোনো জেনেটিক ইস্যুস নাই, যাদের ডায়াবেটিস নাই, প্রেশার নাই, এরকম অনেক রোগী আমরা পাই যাদের হার্ট অ্যাটাক হয়েছে অথবা তাদের হৃদরোগ আছে, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, যে কারণে ইসকেমিক হার্ট ডিজিজ আমরা যেটাকে বলি। এবং এটা এই যে সিগারেটের যে নিকোটিন আমরা গ্রহণ করি, সিগারেট গ্রহণ করার মাধ্যমে এটা শরীরে আমাদের প্রথমে ফুসফুস, সেটা থেকে ব্লাডে যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটাকে এটা বাড়িয়ে দেয়। এবং যে কারণেই সিগারেট খাওয়ার সাথে সাথে যেমন ফুসফুসে ক্যান্সার বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা আছে, এর সাথে একইভাবে আপনার করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রোগ্রেশনে এটা হেল্প করে। সেই কারণেই আমরা স্মোকিংটাকে নিষেধ করি অথবা স্মোকিং করতে মানা করি, কারণ এবং এই কারণে স্মোকিং থেকে আপনার হৃদরোগের ঝুঁকিটা বাড়ে। এখন তরুণ প্রজন্মের অনেকেই দেখা যায় যে তারা সিগারেটের বিকল্প হিসেবে ইলেকট্রনিক বা ই সিগারেট বা ভেপ ব্যবহারে তারা আগ্রহী হয়। তারা মনে করে যে এটা লেস ইনজুরিয়াস বা এটা আসলে তাদের জন্য সেফ। আসলে এই ধারণাটা কতটুকু সত্যি? এটা সম্পূর্ণ ভুল, এই ধারণাটা। এটা আপনি রিসেন্টলি একটা তথ্য জেনে খুশি হবেন যে সিঙ্গাপুরে কিছুদিন আগে ভেপিংটাকে পানিশেবল অফেন্স করা হয়েছে। এবং এটা নিয়ে যদি অনেকে আসলে এটা ইয়াং জেনারেশনের মধ্যে ধারণা আছে যে আমি তো নিকোটিন গ্রহণ করছি না, সিগারেট গ্রহণ করছি না, আমি তো ভেপ করছি, এটা এক ধরনের স্মোকিং এর ফিলিং নিয়ে। আসলে ইটস নট ট্রু। এই ভেপিং এর মধ্যে অনেক রকম কেমিক্যালস থাকে এবং এটার আবার ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে, এটা আপনি চুজ করতে পারেন কোনটাই। এবং এটা একটা সিগারেটের মতো একটা নেশা, এবং এটাতেও শরীরে যথেষ্ট ক্ষতি হয়। যদি ক্ষতি না হতো তাহলে রিসেন্ট সায়েন্স তো এগুলোকে ব্যান করার মতন আমাদের উন্নত সিঙ্গাপুরের কথা আমি বললাম, আরো অনেক দেশ আছে যেখানে ভেপিংটাকে বন্ধ করা হয়েছে। ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, নমস্কার স্যার। আমার নাম অসীম ভট্টাচার্য, আমার বাড়ি চট্টগ্রাম চন্দনাইছি। আমার সমস্যা, আমার বয়স 52 বছর। আমার বাম পাশে কাটা দিয়ে খোঁচা দিলে যে ধরনের ব্যথা হয়, মাঝে মধ্যে এই ব্যথাটা হয়। এই যে এটা কি করণীয় সেটা জানার জন্য। আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, আমি ওনার প্রশ্ন শুনে বুঝে, ওনার বয়স 52 বছর বলেন। এবং 52 বছর এই সময়ে ওনার হার্টকে নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এবং আমি আপনাকে বলবো যে আপনার কি ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে? কিছু নাই স্যার, আমার ব্লাড প্রেশারও নাই। আচ্ছা, তবুও বাম পাশে আপনার এটা যদি পরিশ্রমের সাথে আপনার ব্যথাটা হয়? না, মাঝে মধ্যে এমনি ঘুম থেকে উঠলে হয়। আমি পরিশ্রম প্রায় দিনই করি, আমি গ্রামের মানুষ, আমি প্রতিদিনই পরিশ্রম করি, কিন্তু বাম পাশে মাঝে মধ্যে ব্যথা হয়, কাটা দিয়ে খোঁচা দিলে যে মানে একটা শার্প একটা পেইন। এটা অনেক কারণে হতে পারে, তবে হার্টের কারণেও যে হতে পারে না সেটা আমি বলবো না। তবে আমি মনে করি যে আপনার বয়স এবং যদিও আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, বাট স্টিল আপনি আপনার কাছাকাছি কোনো হৃদরোগ বিশেষজ্ঞর কাছে যেয়ে আপনার হার্টের যে স্ক্রিনিং টেস্টগুলো সেগুলো যদি আপনি করেন, তাহলে আপনি অন্তত মানসিকভাবে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার হার্টের জন্য এই ব্যথাটা হচ্ছে না। কারণ হার্টের জন্য এই ব্যথাটা হলে আপনার অবশ্যই আপনার মতো বয়সের মানুষের একটা অবশ্যই গুরুতর মৃত্যু ঝুঁকি আছে, সেটা আপনি অবশ্যই এক্সক্লুড করবেন, এটা আমার পরামর্শ। দর্শক, আপনাকে ধন্যবাদ। আশা করছি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। স্যার,
স্ক্রিনিং এর কথা আপনি অলরেডি বললেন যে কারা আসলে স্ক্রিনিং এর আওতায় আসবে এবং কি ধরনের টেস্ট তাদের করা প্রয়োজন। তো স্ক্রিনিং এ যদি কারোর কোনো ধরনের অ্যাবনর্মালিটি ধরা পড়ে, যে তার তখনও হার্ট অ্যাটাক হয়নি কিন্তু তার যে আথেরোস্ক্লেরোটিক যে প্রসেসটা সেটি কি শুরু হয়েছে কিনা সেটা বোঝার কি কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। আমরা প্রথমে যেটা বলি, স্ক্রিনিং এ যে একটা ইকোকার্ডিওগ্রাফি আমরা হার্টের স্ক্রিনিং এ করি, হার্টের ওয়ালের মুভমেন্টটা আমরা দেখতে পারি। যদি কোনো করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে থাকে, অথবা আসলে কি অ্যাথেরোস্ক্লেরোসিস হলে রক্ত প্রবাহ অসুবিধা হয়, এবং প্রবাহ অসুবিধা হলে ব্লাড, যে হার্টের মাসেলের ফুডটা তো আসলে ব্লাড, ওই যে অঞ্চলে ওই খাবারটা পৌঁছাবে না সেই অংশে তার মুভমেন্টটা কমে যাবে। এটা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এটা বোঝা যায়। এবং যদি ইকোকার্ডিওগ্রাফিতে কোনো হার্টের মুভমেন্ট ওয়াল অ্যাবনর্মালিটি থাকে, তাহলে আমি অবশ্যই আমাদের হাতে বলবো যে সময় একদমই শেষ হয়ে গিয়েছে। আপনাকে ধন্যবাদ। হৃদরোগের ঝুঁকি কমাতে আসলে আপনি যেই ধরনের পরামর্শগুলো দিয়েছেন, আশা করছি আমাদের অডিয়েন্সরা উপকৃত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, যে হৃদরোগের ঝুঁকি আপনারা কি করে কমাতে পারেন বা আসলে প্রতিরোধে আপনাদের কি কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।